নেইমার কি সেই চাবি যেটা স্কটল্যান্ডের জমাট ডিফেন্সের তালা খুলবে? ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যার নাম এখন নেইমার নয়, নেইমারকে আনচেলত্তি কোথায় খেলাবেন সেটাই। স্কটল্যান্ড যদি 4-2-3-1 বা 4-1-4-1 ফরমেশন নিয়ে মাঠে নামে, তাহলে তারা মূলত একটা কাজ করতে চাইবে, মাঝ মাঠের সেন্ট্রাল জোনটা বন্ধ করে দিতে, ব্যাক ফোরের সামনে শক্ত ব্লক বানানো যেখানে ব্রাজিল সহজে ঢুকতে পারবে না। স্টিভ ক্লার্কের দল এই ধরনের ডিসিপ্লিন ডিফেন্সে ওস্তাদ। তারা পিছিয়ে বসে থাকবে, স্পেস দেবে না এবং অপেক্ষা করবে ব্রাজিলের ভুলের। এখানেই আসে আসল প্রশ্ন, এই দেয়াল ভাঙবে কে? রাফিনিয়া নেই, তার জায়গায় রায়ান, যিনি মূলত একজন সেন্ট্রাল প্লেয়ার, উইঙ্গার হিসেবে তার স্বাচ্ছন্দ্য কম। ব্রাজিলের পজিশন গেম, মাঝ মাঠে আটকে যাওয়ার ঝুঁকি তখনই বাড়ে, কারণ সেন্ট্রাল এরিয়ায় যদি সবাই একই জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে লাইনের মাঝের ফাঁক ফোকর বের করা বেশ কঠিন। আর স্পেস বের করাটাই নেইমারের খেলা। নেইমার এখন আর সেই 2014 নেইমার নন। গতি কমেছে, ড্রিবলিংয়ের তীব্রতা কমেছে, কিন্তু যেটা কমেনি সেটা হলো তার গেম রিড করার ক্ষমতা। কোথায় স্পেস তৈরি হবে নেইমার বোঝে সবার আগে। সান্তোসে এই মৌসুমে তাকে দেখলে বোঝা যায় তিনি এখন মূলত লাইনের মাঝে কাজ করেন। ব্যাক ফোর আর মিডফিল্ড ব্লকের মধ্যবর্তী সেই রেড জোনে ঢুকে পড়া, বল টেনে নেয়া এবং তারপর সামনের লাইনকে সচল করে দেয়া। তার দ্বিতীয় অস্ত্রটা আরও বিপজ্জনক। এই স্পেস থেকে বেরিয়ে আসে, বাইরে এসে বল ধরে, কিন্তু তখন তার আসল কাজটা হয় অদৃশ্যভাবে। ডিফেন্স লাইনকে টেনে এদিক ওদিক করা, সামনের খেলোয়াড়দের জন্য গ্যাপ বানিয়ে দেয়া। এটা শুধু দক্ষতা নয়, এটা ফুটবলের সর্বোচ্চ বুদ্ধিমত্তা। তাহলে কি স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলবেন? আনচেলত্তি ভালোভাবেই জানেন এই ম্যাচে ব্রাজিলকে বেশিরভাগ সময় আক্রমণ করতে হবে। স্কটল্যান্ড কাউন্টার করার চেষ্টা করবে, কিন্তু তারা মূলত ডিফেন্ড করবে। সেই বন্ধ দরজা খুলতে গেলে লাইনের মধ্যে কাউকে দরকার যে বল পায়ে ধরে রাখবে, টার্ন করবে এবং পুরো ব্লককে অস্থির করে দেয়। শুরু থেকে খেলুন বা 60 মিনিটে নামুন, এই ম্যাচে নেইমারের একটাই কাজ, একটাই পরীক্ষা, সেই সংকীর্ণ রেড জোনে ঢুকে ব্রাজিলের আক্রমণকে জীবন্ত করা। আনচেলত্তি কোচদের কোচ, তিনি কখনো তাড়াহুড়ো করেন না, তিনি জানেন কখন কি করতে হবে। ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ আক্রমণ বনাম রক্ষণের ম্যাচ। ব্রাজিল বল রাখবে, এগুনের চেষ্টা করবে এবং স্কটল্যান্ড কম্প্যাক্ট থাকার চেষ্টা করবে। এই ছন্দে যেখানে স্পেস সংকীর্ণ কিন্তু স্থির, নেইমার সেখানেই সবচেয়ে বেশি কার্যকর। 1 মাসের বেশি মাঠের বাইরে, 3 বছর জাতীয় দলের জার্সি গায়ে নামেননি, এই অবস্থায় স্কটল্যান্ডের বিপক্ষে যদি নেইমার সত্যিই মাঠে নামেন তাহলে আনচেলত্তি কি তাকে পুরো 90 মিনিট খেলাবেন? নেইমারের পায়ে একাধিক বড় ইনজুরির ইতিহাস। এই মুহূর্তে তাকে 90 মিনিট খেলানো মানে অযথা ঝুঁকি নেয়া। আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচ হয়তো সেই ঝুঁকি নেবেন না। নেইমারের জন্য এটা রিটার্নের ম্যাচ ঠিকই, কিন্তু আনচেলত্তির জন্য এটা একটা পরীক্ষামূলক ডোজ। পুরো টুর্নামেন্টে নেইমারকে কাজে লাগাতে হলে আগে তাকে সুস্থ রাখতে হবে। I would say one of the best. You cannot stop Neymar for the Leicester challenge. All of them. Honestly, I'd have to say Neymar. I was a bit starstruck at times. He's unstoppable. Is there more talent than Neymar? সেরা সময়ে মাঠে যখন দৌড়াতেন মনে হতো মাটি তাকে ধরে রাখতে পারছে না, যেন মাধ্যাকর্ষণ তার জন্য প্রযোজ্য নয়, যেন ফিজিক্সের নিয়মগুলো তাকে কেউ পড়তে দেয়নি। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, মেসি ও রোনালদোর ভয়াবহ প্রতিদ্বন্দ্বিতার যুগে নেইমার সেই একমাত্র ফুটবলার যাকে তাদের পাশে উচ্চারণ করার সাহস রাখত ফুটবল দুনিয়া।
টিমমেটরা বলতো বল নিয়ে তার গতি অবিশ্বাস্য, তাকে লাথি মারতে চাইলেও পারবে না, সে ততক্ষণে অন্যত্র চলে গেছে। মানুষটা পাগলামির সংজ্ঞা। কিন্তু প্রতিশ্রুতি আর পরিপূর্ণতা এই দুইয়ের মাঝখানে জীবন থাকে, আঘাত থাকে, ছায়া থাকে। 3টা বিশ্বকাপে অংশগ্রহণ, 13 ম্যাচে 8 গোল 4 অ্যাসিস্ট, প্রতিবারই কোয়ার্টার ফাইনালে থেমে যাওয়া যেন ভাগ্যের অভিশাপ। নির্ধারিত সিলিং যার উপরে উঠতে দেয়া হয়নি। 2014-এ মেরুদণ্ডের হারে চির না পড়লে 2022-এ পেনাল্টিতে ভাগ্য একটু সুপ্রসন্ন হলে ইতিহাস কি ভিন্নভাবে লেখা হতো? আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেজকে প্রশ্ন করা হয়েছিল তিনি যাদের বিপক্ষে খেলেছেন তাদের মধ্যে কাকে থামানো সবচেয়ে কঠিন ছিল। দিবু বলেছেন, কোপার ফাইনালে আমরা শেষ 25 মিনিট নেইমারকে থামাতে পারিনি। আমার মিডফিল্ডার তাকে ধাক্কা দিচ্ছে, সেন্টার ব্যাক জড়িয়ে ধরছে, সে শুধু দৌড়েই গেছে গোলের দিকে। For 25 minutes in the final, he was unstoppable. বেলজিয়ামের সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বলেছেন, সে এমন ভাবে খেলে যেন মাঠে সব 11 জনকেই একসাথে চ্যালেঞ্জ করতে চায়, একজনকে নয় সবাইকে। He doesn't like to challenge one, he likes to challenge all 11. 222 মিলিয়ন ইউরো, পৃথিবীর ইতিহাসে কোনো ফুটবলারের দাম এত বেশি নির্ধারণ হয়নি। পিএসজি এই অর্থ ঢেলেছিল কারণ তারা বিশ্বাস করেছিল এই মানুষটাই পারবে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি প্যারিসে নিয়ে আসতে। কিন্তু মেটাটার্সাল ফ্র্যাকচার, হ্যামস্ট্রিং, কোভিড, গোড়ালির লিগামেন্ট, প্রতিবার যখন সবচেয়ে বেশি দরকার ঠিক তখনই ভেঙে পড়েছে নেইমারের শরীর। Easy looking talent than Ney. I don't think it's possible. 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিলেন ঠিকই, তবে বায়ার্নের কাছে তার দলকে হারতে হয়েছিল 1-0-তে। আল হিলালে যাওয়ার 5 দিন পরে এসিএল ছিঁড়ে গেল। সেই ক্লাব তাকে দিয়েছিল প্রায় 400 মিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ট্রান্সফার গল্পগুলোর একটি। কিন্তু পোড়া খড়কুটো থেকেও যে আগুন নেভে না সেটা প্রমাণ করতে 2025 সালে ফিরে এলেন সান্তোসে। কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের 26 জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সবচেয়ে উচ্চস্বরে উল্লাস উঠল একটা নামে, নেইমার জুনিয়র। তিনি কাঁদলেন। Neymar Junior Santos. 2 বছরেরও বেশি সময় পরে এসিএল ছিঁড়ে ফেরার পর বহু সংশয়ের মুখে ব্রাজিলের 34 বছর বয়সী তারকা, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। সান্তোসের হয়ে শেষ 12 ম্যাচে 5 গোল 3 অ্যাসিস্ট, গড় রেটিং 7.56। আনচেলত্তি বলেছেন নেইমার গুরুত্বপূর্ণ হবে। 79 গোল, পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। 59টি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট, সামনে কেবল বন্ধু মেসি। Outstanding player. ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের দুর্দান্ত, রাফিনিয়া বার্সেলোনায় তারকা, তারা ভালো, অবশ্যই ভালো, কিন্তু নেইমারের মতো একা পুরো মাঠ বদলে দেওয়ার ক্ষমতা, সেই বিরল প্রতিভা ব্রাজিলে আপাতত নেই। নেইমারকে দেখতে মানুষ টিভি সেট অন করে দিত, টিকিট কাটতো, ইউটিউব খুলে বসে। একাডেমির ছেলেরা ক্লাস ফাঁকি দিয়ে তার ক্লিপ দেখে। ফ্যানদের এই পর্যায়ের আকর্ষণ পেলে, গারিনচা, রোনালদিনিওদের ঘিরে ছিল। কিন্তু নেইমারের পর ব্রাজিলের পরবর্তী সেই সুপারস্টার এখনো দেখা যাচ্ছে না, হয়তো আসবে, তবে আপাতত সবুজ হলুদ জার্সির আইকনিক 10 নম্বরে এখনো নেইমারই আছেন। রহমান পেয়ার, স্টার প্লে।